ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের সেকেন্ড পেজ নাম্বার SC18 এর 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। তোমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে এ বাহু বিশিষ্ট একটি ঘনকের শীর্ষবিন্দুতে কিউ আধান আছে, ঘনকের প্রত্যেক তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এইটা আমাদের ঘনক, এর একটা শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা আছে, এটা বলা আছে। তাহলে এই ঘনকটার প্রত্যেকটা তল থেকে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা গাউসের উপপাদ্য যদি এখানে কাজে লাগাতে চাই তাহলে কি করতে হবে, এই কিউ আধানটাকে একটা বদ্ধ তলের মধ্যে রাখতে হবে। তো সেটা রাখার জন্য আমরা কি করলাম, এই আধানটার এই সাইডে আরেকটা সেম এ বাহু বিশিষ্ট ঘনক আঁকলাম। আবার এর সামনে যদি আমরা রিপিট করি তাহলে কি হবে জিনিসটা, এই যে ঘনকটা আছে, এই যে আধানটা আছে এই দিকে সেম আরেকটা আমরা ঘনক রেখে দিলাম। তাহলে আবার এর পাশেও আরেকটা সেম ঘনক রাখলাম। তাহলে কি হলো, এই যে এখানে আধানটা আছে এর নিচের এই পার্টটা আমাদের বদ্ধ হয়ে গেল। এইবার এর উপরে যদি এই চারটে যে ঘনক আছে এর উপরে যদি সেমভাবে আমরা আরও চারটে ঘনক রাখি তাহলে কি হবে, এই যে উপরের যে পার্টটা পড়ে আছে সেটাও বদ্ধ হয়ে যাবে। তার মানে আমাদের কিউ আধানটা একটা বদ্ধ তলের মধ্যে থাকবে। এখন এই টোটাল যে আমরা বদ্ধ তলটা পেলাম তার মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে, Q/ε0। এখন তাহলে এখানে টোটাল 8টা আমরা ঘনক ইউজ করেছি, তাহলে একটা ঘনকের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হয়ে যাবে, এর 1/8 ভাগ, মানে 1/8 × Q/ε0। এখন আমাদের জানতে চেয়েছে যে একটা ঘনকের মধ্যে দিয়ে একটা ঘনক আছে, তো এর প্রত্যেকটা তলের মধ্যে দিয়ে কতটা করে আমাদের তড়িৎ ফ্লাক্স যাবে। তো একটা ঘনকের আমাদের 6টা তল হয়, তো একটা ঘনকের মধ্যে দিয়ে আমাদের ঠিক এতটা পরিমাণে তড়িৎ ফ্লাক্স যাচ্ছে। তাহলে 6টা তলের প্রত্যেকটার মধ্যে দিয়ে এর 1/6 ভাগ তড়িৎ ফ্লাক্স যাবে। তো এইটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, Q/6 × 8 মানে 48 × ε0। তাহলে এর মানটা হয়ে যাবে এইটা। তার মানে আমাদের অপশান ডিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ভি বিভব বলা আছে, এই বিভবটা আমাদের বলা আছে। তো তাহলে 1,1,0 বিন্দুতে তড়িৎ প্রাবল্য ভেক্টরটা কত হবে, অর্থাৎ ই ভেক্টর কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এটা জানি যে ই ভেক্টর ইকুয়াল টু আমাদের এরকম হয়, EXi ক্যাপ প্লাস EY জে ক্যাপ প্লাস EZ কে ক্যাপ। তো এইটা ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি -del v del x i ক্যাপ মাইনাস del v del y j ক্যাপ মাইনাস del v del z কে ক্যাপ। তো এখন আমরা এই del v del x del v del y আর del v del z ক্যালকুলেট করে এই রাশিমালায় বসিয়ে দেবো। বসানোর পরে সেখানে আমরা xy z ইকুয়াল টু 1 বসাবো। বসালে আমাদের যে ই ভেক্টরটা পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে। তো del v del x এটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, del x, আর ভি এর জায়গায় এই রাশিমালাটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এটা হলো আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ। তো পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে আমাদের যে ভেরিয়েবলটার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এক্স আছে, তো সেই এক্সটাই একমাত্র ভেরিয়েবল হবে। এটা বাদ দিয়ে বাকি যে ভেরিয়েবলগুলো থাকবে, অর্থাৎ এক্ষেত্রে ওয়াই আর জেড আছে, এটা সব আমাদের কনস্ট্যান্ট হবে। তার মানে এই ফার্স্ট টার্মটা থেকে আমরা পাবো 6 × এক্সের ডেরিভেটিভ হবে, যেহেতু এক্সটা ভেরিয়েবল 1 আর ওয়াইটা ওয়াইয়ের মতো থাকবে, আর এটা আমাদের ওয়াইটা কনস্ট্যান্ট, তার মানে এটা 0 হয়ে যাবে। থার্ড এখানে আমাদের ওয়াই আর জেড দুটোই কনস্ট্যান্ট হয়ে যাবে, তার মানে 2yz এই টার্মটাও আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে 6y। একই রকমভাবে del v del y আমাদের কি আসবে দেখা যাক। তো এখানে আমাদের ওয়াইটা ভেরিয়েবল আর এক্স আর জেড হলো কনস্ট্যান্ট টার্ম। তো তাহলে ফার্স্ট টার্ম থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 6x কনস্ট্যান্ট, এটা থাকলো ওয়াই ডেরিভেটিভ বলে 1 হয়ে গেল, মাইনাস ওয়াই আছে তার মানে এর ডেরিভেটিভ হলে 1 হবে। আর থার্ড টার্মে আমাদের 2z এটা কনস্ট্যান্ট আর ওয়াইটা আমাদের ভেরিয়েবল, তো ওয়াই ডেরিভেটিভ বলে 1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6x - 1 + 2z। থার্ড আমরা
ডেল ভি ডেল জেড এটা ক্যালকুলেট করব। তো তাহলে এখানে আমাদের জেডটা ভেরিয়েবল আর এক্স ওয়াই আমাদের কনস্ট্যান্ট হবে। এখন তাহলে এক্স ওয়াই যেহেতু কনস্ট্যান্ট, তার মানে 6x y এটা কনস্ট্যান্ট, তার মানে ফার্স্ট টার্মটা আমাদের 0 হয়ে গেল। সেকেন্ড ওয়াই আছে, তো এটাও আমাদের 0 হয়ে যাবে ডেরিভেটিভ করলে। আর থার্ড 2y জেড আছে, তাহলে 2y এটা আমাদের কনস্ট্যান্ট, আর জেডের ডেরিভেটিভ করলে আমাদের হয় 1, তাহলে আমাদের চলে আসলো 2y। এখন 1,1,0 বিন্দুতে আমাদের ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই আর ডেল ভি ডেল জেডের মানটা বের করব। তো এই বিন্দুতে ডেল ভি ডেল এক্স এটা হবে 6y আছে এটা আমাদের। তো এখানে আমাদের x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1 আর z এর ভ্যালু আমাদের 0 হচ্ছে ক্ষেত্রে। তো তাহলে 6 × 1 মানে 6 হয়ে গেল। ডেল ভি ডেল ওয়াই এটা আমাদের বেরিয়েছে এইটা। তো এখানে x ইকুয়ালটা তাহলে আমরা 1 বসাবো, -1, আর z হলো আমাদের 0, তাহলে আসছে 6 × 1 6 -1 মানে 5, আর ডেল ভি ডেল জেড এটা আমাদের এসছে 2y। তো y এর ভ্যালুটা আমাদের 1, তার মানে এটা হয়ে গেল 2। এবার এই রাশিমালায় যদি আমরা বসিয়ে দিই তাহলে কি আসছে দেখা যাক। ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স। তো ডেল ভি ডেল এক্স আমাদের 6 এসছে, তার মানে -6 i ক্যাপ। সেকেন্ড টার্মটা আমাদের 5 এসে ডেল ভি ডেল ওয়াই, তাহলে -5 জে ক্যাপ, আর এটা হবে -2 কে ক্যাপ। তো মাইনাসটা কমন নিলে আমাদের এরকম চলে আসছে। তো তাহলে আমাদের অপশান সিটা অ্যান্সার হচ্ছে। নেক্সট 3 দাগের কোশ্চেনটা বলছে যে কার্বন রোধকের বর্ণগুলি আমাদের বলা আছে লাল, হলুদ আর কমলা, আর চতুর্থ বর্ণ সেটা মানে কোনো বর্ণ নেই। তো আমাদের এখানে বর্ণগুলো বলা আছে লাল, হলুদ আর কমলা, আর চতুর্থ বর্ণ কোনো বর্ণ নেই আমাদের। তো এখন আমাদের এই কার্বন রোধকটির রোধটা বের করতে হবে। তো লাল থাকলে কার্বন রোধকে যদি লাল থাকে তাহলে আমাদের এটা ভ্যালু হয়ে যায় 2, হলুদ থাকলে হয় আমাদের 4, আর কমলা থাকলে হয় 3। এখন প্রথম দুটো যে কালার থাকে সেই কালার দুটো আমাদের পরপর এইভাবে বসে যায়, তাহলে 2 ফার্স্টে, তারপরে 4, আর এই 3 নম্বর যে কালারটা থাকে সেটা আমাদের 10-এর পাওয়ারে বসে, মানে এরকম হয়ে গেল 10⁻3। আর 4 নম্বর যে কালারটা আছে সেটা বলেছে মানে 4 নম্বরে কোনো কালার নেই বলেছে, 4 নম্বরটা বর্ণহীন বলেছে। তো বর্ণহীন থাকলে আমাদের যে টলারেন্স হয় সেটা 20% হয়, তার মানে এখানে এটা হয়ে যায় ±20%। তো তাহলে আমাদের এই যে কার্বন রোধটা বলেছে তার রোধের রোধটা হবে 24 × 10⁻3 ±20%, এত ওহম হবে। তার মানে আমাদের অপশান সিটা অ্যান্সার হবে। অপশান সিটা আমাদের এরকম আছে 2, 4, 3টে 0 ±20%। নেক্সট আমাদের 4 দাগ বলছে যে একটি প্রোটন ও আলফা কণা একই চুম্বক ক্ষেত্রে লম্বভাবে একই বেগে পাঠানো হলো, তাদের বৃত্ত গতির ব্যাসার্ধের অনুপাত কত হবে? তো এখানে আমাদের একটা আলফা কণা আছে আর একটা প্রোটন কণা আছে। তো এদেরকে একটা চুম্বক ক্ষেত্র ধরলাম বি এর মধ্যে লম্বভাবে প্রবেশ করানো হচ্ছে, আর বলা আছে যে বেগটা সমান, মানে ভিটা দুটোরই সমান। এখন এরা যে বৃত্তাকার পথে ঘুরবে সেই বৃত্তপথের ব্যাসার্ধের যে অনুপাত হবে সেটা আমাদের বের করতে হবে। তো কোনো একটা চুম্বক ক্ষেত্রে যখন একটা আধানগ্রস্ত কোনো বৃত্তপথে ঘোরে, তো সেই বৃত্তপথের ব্যাসার্ধ যদি আর হয়, আর ইকুয়ালটা আমাদের এইরকম হয় mv/q × v। এখানে আমাদের ভি বি এগুলো ধ্রুবক, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আর প্রপোর্শনাল টু m/q। তাহলে আমাদের এটা বের করতে হবে হলো আর আলফা বাই আর পি। তাহলে এখান থেকে এই রিলেশনটা ব্যবহার করে আমরা এটা লিখতে পারি m∝/q∝/mp/q। তাহলে এটা সিম্পলিফাই করলে আমাদের এইরকম আসছে, এটা কিউ আলফা হবে। এখন আলফা কণা আর প্রোটন কণার যে ভরের অনুপাত হয়, মানে m∝/mp, এটা আমাদের হয় 4:1, আর এদের আধানের অনুপাতটা আমাদের এরকম হয় q∝/m
কিউপি আমাদের হয় 2:1। তো এইটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে এটা হবে 4/1 ইন্টু এটা হচ্ছে 1/2। তাহলে 2 কাটলো, আমাদের 2/1 হলো। তো আমাদের বের করতে বলেছে এই দুটো কণার বৃত্তপথের ব্যাসার্ধ অনুপাত কত হবে। তো আমাদের এখানে ফার্স্টে প্রোটন কণা বলা ছিল, তারপর আলফা কণা বলা ছিল। তাহলে আমাদের এখান থেকে আর আলফাটা বের করতে হবে। তো সেটা হবে আমাদের 1/2। তাহলে অনুপাতটা হয়ে যাবে আর আলফা ইকুয়াল টু 1:2। তাহলে আমাদের অপশান বিটা অ্যান্সার হবে। নেক্সট 5 দাগের কোশ্চেনটা বলছে যে একটি চুম্বকের মেরুশক্তি স্মল এম আর চুম্বক ভ্রামক ক্যাপিটাল এম, তাহলে এই চুম্বকটিকে দৈর্ঘ্য বরাবর সমান দৈর্ঘ্যে দুটো টুকরো করা হলে প্রত্যেক টুকরোর চুম্বক ভ্রামক এবং মেরুশক্তি কত হবে। তো আমাদের এরকম একটা চুম্বক আছে, এই চুম্বকটার প্রত্যেকটার মেরুশক্তি বলা আছে আমাদের স্মল এম, আর এর চুম্বক ভ্রামক বলা আছে আমাদের ক্যাপিটাল এম। এখন এই চুম্বকটার দৈর্ঘ্য যদি স্মল এল হয়, তাহলে এই চুম্বক ভ্রামক এম ইকুয়ালটা আমরা স্মল এম ইন্টু স্মল এল এটা লিখতে পারি। এখন বলছে যে এই চুম্বকটাকে দৈর্ঘ্য বরাবর দুটো সমান টুকরে ভেঙে ফেলা হলো, তাহলে উপরের একটা টুকরো হবে আর নিচের একটা টুকরো হবে। তো আমরা এখানে এল দৈর্ঘ্যের এরকম দুটো টুকরো পাচ্ছি। যেহেতু এই চুম্বকটাকে আমরা দৈর্ঘ্য বরাবর ভাগ করছি সমান দুভাগে, সেই কারণে এদের মেরুশক্তিটা অর্ধেক হয়ে যাবে। তার মানে এই চুম্বকটার মেরুশক্তি m/2 হবে, এই চুম্বকটার এই মেরুশক্তি m/2 হবে। একরকমভাবে এই চুম্বকটার ক্ষেত্রেও m/2, এটার ক্ষেত্রেও m/2। তো তাহলে এখন যে কোনো একটা চুম্বক ভ্রামক আমাদের বের করলে হয়ে যাবে। তো ধরলাম এই চুম্বক ভ্রামকগুলো m' ইকুয়াল কী হবে, একটা চুম্বকের যে কোনো একটা মেরুশক্তি অর্থাৎ m/2 ইন্টু এর দৈর্ঘ্য l, তাহলে হয়ে গেল ml/2। আবার ml ইকুয়ালটা আমাদের ক্যাপিটাল এম, এটা আমরা পেয়েছি। তো সেটা এখানে বসিয়ে দিলে আমাদের ফাইনালি আসছে m/2। তাহলে আমরা এখন যে এটা পাচ্ছি, চুম্বকটা পাচ্ছি, তার চুম্বক ভ্রামক হচ্ছে m/2 আর মেরুশক্তি হচ্ছে স্মল m/2। তার মানে আমাদের অপশান এটা অ্যান্সার হবে। তারপর বলছে যে একটি সলিনয়েডের দৈর্ঘ্য ও পাক সংখ্যা দ্বিগুণ করা হলো, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকলে নতুন সাবেশাঙ্ক পূর্বের কত গুণ হবে। তো একটা সলিনয়েডের ক্ষেত্রে সাবেশাঙ্কের রাশিমালা এল ইকুয়াল টু এইটা হয় μ0 n² a/l, যেখানে এলটা হলো আমাদের ওই সলিনয়েডের দৈর্ঘ্য, এনটা হলো পাক সংখ্যা, এটা হলো ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন আমাদের বলেছে যে এর দৈর্ঘ্য এবং পাক সংখ্যা দুটোই দ্বিগুণ করা হচ্ছে, মানে দৈর্ঘ্য এল থেকে 2l করা হচ্ছে আর পাক সংখ্যা এন থেকে আমাদের 2n করা হচ্ছে। তাহলে ওর সাবেশাঙ্ক কত হবে, আর বলছে এটা আমাদের একই আছে, এ অপরিবর্তিত। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে μ0 আর এটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাবেশাঙ্ক ক্যাপিটাল এল প্রপোর্শনাল টু n²/l। তাহলে এর এখন যদি সাবেশাঙ্কটা l' হয়, তাহলে l'/l ইকুয়ালটা আমাদের এইরকম হয়ে যাবে। এখন পাক সংখ্যা n', তার l'/l, n²/n²/l। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন এই n' হলো আমাদের 2n আর l' হলো আমাদের 2l, এগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 2n² ইন্টু l/2l হলো, এই l কেটে গেল, আর এখান থেকে আমাদের আসছে 4 ইন্টু n² ইন্টু 1/2, এটা কেটে গেল, n² কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, l' ইকুয়াল টু 2 ইন্টু l, অর্থাৎ আগে যে সাবেশাঙ্ক ছিল তার দ্বিগুণ হয়ে যাচ্ছে সাবেশাঙ্ক। তার মানে অপশান সিটা অ্যান্সার হবে। নেক্সট 7 কোশ্চেনটা বলছে যে এসি বর্তনীতে প্রযুক্ত প্রবাহমাত্রা এবং ভোল্টেজের সমীকরণ দেওয়া আছে। এটা হলো প্রবাহমাত্রার সমীকরণ আর এটা হলো আমাদের ভোল্টেজের সমীকরণ। তাহলে বলছে যে পূর্ণচক্রে গড় ব্যয়িত ক্ষমতা কত হবে। তো একটা এসি বর্তনীতে পূর্ণচক্রের গড় ব্যয়িত ক্ষমতার
পি অ্যাভারেজ এর রাশিমালা হয় আমাদের এরকম আই আর এম এস ইন্টু ভি আর এম এস কস থিটা। এখন এই আই আর এম এস ইকুয়ালটা আমাদের হয় I0/√2 ইন্টু ভি আর এম এস হলো V0/√2 ইন্টু কস থিটা। তো 1/√2 ইন্টু 1/√2 আমাদের হাফ হয়, হাফ I0 V0 কস থিটা। এখন I0 হলো আমাদের এইটা 20, এটা আমরা বসিয়ে দেবো, আর V0 হলো আমাদের 10, আর কস থিটা এখানে থিটার মানটা আমাদের বের করতে হবে। থিটা হলো এই দুটোর যে দশা আছে, এই দুটো আই আর ভি এর মধ্যে যে দশা আছে সেই দশা পার্থক্য। তো তাহলে সেই দশা পার্থক্য কী হবে আমাদের, থিটা ইকুয়াল টু ওমেগা টি প্লাস π/3 মাইনাস ওমেগা টি প্লাস π/6। এই ওমেগা টি কেটে গেল, তাহলে এই π/3 মাইনাস π/6 এটা ক্যালকুলেশন করলে আমাদের এইটা আসে π/6। তো π/6 মানে আমাদের 30 ডিগ্রি হয়, তো সেটাই আমরা এখানে বসিয়ে দেবো cos 30। এখন এখান থেকে আমাদের এটা কেটে গেল, তাহলে কেটে গেলে এখানে 10 চলে আসলো, তাহলে 100 ইন্টু cos 30 মান আমাদের হয় √3/2, তাহলে হচ্ছে 50√3, এত আমাদের ওয়াট। তো এটাই তাহলে আমাদের অ্যান্সার হবে। তার মানে কোশ্চেনে অপশান একটা অপশানে আমাদের এটা দেওয়া নেই 50√3, আমাদের 100√3 আছে, আবার 200√3 আছে, তো অপশানগুলো ভুল আছে, আমাদের এটাই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের চুম্বক ক্ষেত্রের সমীকরণ By ইকুয়াল টু, এটা বলা আছে 2 × 10⁻⁷ সাইন, এটা আমাদের বলা আছে। এখানে আমাদের কোশ্চেনে প্লাস মাইনাস ভোট দেওয়া আছে, আমি যে কোনো একটা সাইন ধরে নিয়ে অঙ্কটা করছি। তো বলেছে তাহলে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গটি আমাদের কি হবে, দৃশ্যমান আলোকরশ্মি হবে নাকি অবলোহিত হবে নাকি মাইক্রোওয়েভ না রেডিও ওয়েভ, কোনটা হবে? তো সেটা জানার জন্য আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে ল্যামডার ভ্যালুটা ফার্স্টে বের করব। তো এটাকে আমরা যদি এর সাথে তুলনা করি, By ইকুয়াল টু B0 সাইন kx মাইনাস ওমেগা টি, তো আমরা কি পাচ্ছি তাহলে k ইকুয়াল টু 0.5 ইন্টু 10⁻³ এই k এর মানটা থেকেই, আর ওমেগা ইকুয়াল টু আমরা এইটা পাচ্ছি 1.5 ইন্টু 10⁻11, তো ওটা আমাদের দরকার নেই, আমরা ল্যামডা বের করবো। তো k এর মানটা জানি, আমাদের কাজ মিটে যাবে। তো k ইকুয়াল টু আমরা জানি 2π/λ হয়, তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়াল টু আসছে 2π/ এটা, এখন এখানে এইটা হয়ে গেল, তাহলে 4 ইন্টু পাই ইন্টু 10⁻³ আসছে। তো পায়ের মান আমাদের 3.14 হয় ইন্টু 10⁻³ হলো। তো এখানে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসছে, 12.56 ইন্টু 10⁻³ তো এখান থেকে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1.256, একটা 10 এখানে গুণ হয়ে যাবে, তাহলে 10⁻² হয়ে গেল। এত আমাদের মিটারই হবে এককটা। তো এইটা আমাদের ল্যামডার মান আমরা পেলাম। তো এখন এই যে ল্যামডার মানটা পেলাম সেটা আমরা দেখতে পাই মাইক্রোওয়েভ রিজিয়নে। তো এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা দেওয়া আছে সেটা আমাদের হয়ে যাবে তাহলে মাইক্রোওয়েভ, তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট বলছে যে 9 দাগ, বায়ুতে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, এফ ইকুয়াল টু বলা আছে 20 সেন্টিমিটার, এটা বায়ুতে। তো একে জলে যার প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু 4/3 ডোবালে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো এখানে আমাদের কোশ্চেনে যেটা বলেছে সেটা হলো অবতল দর্পণ। তো অবতল দর্পণকে আমরা যদি জলের মধ্যে বা অন্য কোনো প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যমের মধ্যে ডোবাই, তাহলে কি হয়, ওর যে ফোকাস দৈর্ঘ্য থাকে তার কোনো পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে আমাদের ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আমাদের ফোকাস দৈর্ঘ্যটা 20 সেন্টিমিটারই থাকবে। তাহলে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট 10 দাগের কোশ্চেনটা বলছে যে
আলোর তীব্রতা নির্ভর করে আলোর বিস্তারের উপর, কম্পাঙ্কের উপর, পর্যায়কালের উপর আর সবকটির উপর। তো আলোর তীব্রতা সেটাকে আমরা আই দিয়ে বোঝাই, আই প্রপোর্শনাল টু আমাদের এ স্কোয়ার হয়। তো এটা হলো আমাদের বিস্তার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আলোর তীব্রতাটা নির্ভর করছে ওর বিস্তারের ওপর। তাহলে অপশান এটা আমাদের অ্যান্সার হবে। তারপর 11 দাগের কোশ্চেনটা বলছে যে ই শক্তির একটি ফোটন কণা একটি আদর্শ প্রতিফলকের উপর লম্বভাবে পড়লে এবং একই পথে প্রতিফলিত হলো এতে ভরবেগের পরিবর্তন কত হবে? আর বলে দেওয়া আছে সিটা হলো আমাদের আলোর গতিবেগ। তো আমাদের এরকম একটা আদর্শ প্রতিফলক আছে, এই প্রতিফলকের উপর লম্বভাবে আমাদের একটা ফোটন কণা এসে পড়ছে, যা শক্তি বলা আছে ই। এখন যেহেতু লম্বভাবে পড়ছে তাহলে প্রতিফলিত হওয়ার সময়ও যে পথে এসেছিল সেই পথেই ফিরে যাবে। তো এই যে ফোটন কণা, এর যে ভরবেগ তার রাশিমালা হয় আমাদের এইরকম, পি ইকুয়াল টু ই বাই সি। তাহলে আমরা এই দিকটা যদি পজিটিভ ধরে নিই তাহলে এই দিকটা আমাদের নেগেটিভ হবে। তো এখানে ভরবেগের পরিবর্তন বের করতে বলেছে। তো ভরবেগের পরিবর্তন এইটা ইকুয়াল টু কী হবে, আসার সময় যে ভরবেগ ছিল অর্থাৎ আমাদের ই বাই সি ছিল, তাহলে ই বাই সি এটা পজিটিভ হবে, আর যাওয়ার সময় আমাদের ভরবেগটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে মাইনাস ই বাই সি। এই দুটোর পরিবর্তন মানে আমরা বিয়োগ ফলটা নেব, তো বিয়োগ নিলে এই মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়ে গেল, তাহলে এখান থেকে আমাদের আসছে 2e বাই সি। তাহলে এটাই হয়ে গেল আমাদের ভরবেগের পরিবর্তনটা, তার মানে অপশান এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট 12 দাগের কোশ্চেনটা বলছে যে হাইড্রোজেন বর্ণালীর বামা শ্রেণীর দীর্ঘতম ও হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তো আমরা হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে এই সমীকরণটা জানি, 1/λ ইকুয়াল টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/nf স্কোয়ার মাইনাস 1/ni স্কোয়ার, এটা আমরা জানি। তো এখানে nfটা হলো যে আমাদের কক্ষপথে নেমে আসছে, তো বামা শ্রেণীর ক্ষেত্রে আমাদের nf অর্থাৎ যে শ্রেণীতে নেমে আসে তার সংখ্যাটা হয়, তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা হয় 2। তাহলে এক্ষেত্রে আমাদের এই সমীকরণটা হয়ে যাবে এরকম, 1/λ ইকুয়াল টু আর ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/ni স্কোয়ার। তো 1/2 স্কোয়ার মানে আমাদের হয় 1/4 মাইনাস 1/8। এখন আমাদের বলেছে এই শ্রেণীর দীর্ঘতম ও হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত হবে। তো এক্ষেত্রে আমাদের ল্যামডার মানটা বেশি হবে, মানে দীর্ঘতম হবে তখনই যখন আমাদের কক্ষপথ দুটোর মধ্যবর্তী দূরত্বটা খুব কম হবে, তার মানে কক্ষপথ দুটো খুবই কাছাকাছি থাকবে সেক্ষেত্রে। তো কক্ষপথ দুটো আমাদের কাছাকাছি হতে হলে আমাদের 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে ট্রানজিশনটা হতে হবে। তাহলে লংগেস্ট বা দীর্ঘতম ক্ষেত্রে আমাদের এর ক্ষেত্রে এনআইটা আমাদের 3 হবে। তাহলে এক্ষেত্রে আমরা এটা ল্যামডা এল বলছি, এটা ইকুয়াল হয়ে যাচ্ছে আর ইন্টু 1/4 মাইনাস 1/3 স্কোয়ার মানে 1/9। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে 5/36। তো এখান থেকে আমরা 1/λ আছে, ল্যামডা এল আছে, তাহলে ল্যামডা এল ইকুয়াল টু কত পাচ্ছি 36/5r। আর হ্রস্বতম তার ক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে আমাদের শক্তির পার্থক্যটা যত বেশি হবে তত আমাদের এই ওয়েভলেন্থটা কমে যাবে। তাহলে আমাদের ni মানে যে কক্ষপথ থেকে ইলেকট্রনটা 2 নম্বর কক্ষপথে নেমে আসবে সেটা আমাদের অসীম হবে। তো সেটা হলে আমাদের এক্ষেত্রে এটাকে ল্যামডা এস দিয়ে বোঝাচ্ছি যেহেতু হ্রস্বতম, তাহলে আর ইন্টু 1/4 মাইনাস 1/∞ স্কোয়ার। তো 1/∞ স্কোয়ার মানে আমাদের 1/∞ হয়, আবার 1/∞ মানে 0, তাহলে এখানে হচ্ছে r/4। এখান থেকে আমরা ল্যামডা এস এটা পাচ্ছি 4/r। এখন এই দুটোর অনুপাত মানে ল্যামডা এল আর ল্যামডা এস এর অনুপাতটা আমাদের বের করতে হবে। তো ল্যামডা এল ইস টু ল্যামডা এস হয়ে যাচ্ছে আমাদের এইটা। তো এখানে আর কেটে যাচ্ছে, আর উপর থেকে আমাদের কাটছে 4 কাটছে, 4 কাটলে এখানে হয় 9/5 ইস টু
এই পুরোটাই কেটে গেল, তার মানে 1। তো এখান থেকে আমরা পাচ্ছি 9:5। তাহলে অনুপাতটা হলো আমাদের 9:5। তার মানে অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। 13 কোশ্চেনটা বলছে যে OR গেটের আউটপুটকে NAND গেটের দুটি ইনপুট হিসেবে ব্যবহার করলে যে গেট পাওয়া যাবে তা হলো, আমাদের একটা OR গেট আছে, এই OR গেটের আউটপুট আছে, এর আউটপুটকে আমরা একটা NAND গেট, এইটা হলো আমাদের NAND গেট, এর দুটো ইনপুট হিসেবে ব্যবহার করছি, তার মানে এইভাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে যে আউটপুটটা পাবো সেটা আমাদের কি গেট হিসেবে কাজ করবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো OR গেটের ইনপুট দুটো আমরা ধরলাম A B, তাহলে এর আউটপুটে আমরা যেটা পাবো সেটা হলো A+B। OR গেটের ক্ষেত্রে A or B হয়, তার মানে A+B হয়ে যাবে এটা আমাদের। এরপর আমাদের বলেছে যে NAND গেট ব্যবহার করা হচ্ছে, তো NAND গেটের দুটো ইনপুটেই আমরা A+B ব্যবহার করছি, তার মানে এই NAND গেটটা আমাদের ক্ষেত্রে নট গেট হিসেবে কাজ করছে। তাহলে আমরা এখানে যেটা পাবো A+B বার। তো A+Bটা হলো আমাদের OR গেটের আউটপুট হয়, তার বার আছে, তার মানে এটা হয়ে যাবে OR গেট প্লাস নট গেট। তো সেটাই আমাদের NOR গেট হয়। তো তাহলে আমাদের অ্যান্সারটা হবে NOR গেট, তার মানে অপশান সি। তারপর 14 দাগ আমাদের বলছে যে 10 মেগাহার্টজ কম্পাঙ্কের তরঙ্গ বিকিরণের জন্য অ্যান্টেনার ন্যূনতম উচ্চতা কত হবে? তো এক্ষেত্রে অ্যান্টেনার ন্যূনতম যে উচ্চতা হয় সেটা হয় আমাদের λ/4, মানে ওই যে তরঙ্গটা, তার যে তরঙ্গ দৈর্ঘ্য তার 1/4 ভাগ হয়। এখন আমাদের কোশ্চেনে যেটা বলা আছে সেটা হলো নিউ, অর্থাৎ যে কম্পাঙ্কটা পাঠানো হচ্ছে সেটা হলো আমাদের 10 মেগাহার্টজ। আর কি বলা আছে, আর কিছু আমাদের বলা নেই। তো ঠিক আছে, এখানে আমরা এইটাকে আমরা 10⁻1 মেগাহার্টজ মানে আমরা 10⁻6 দিয়ে গুণ করতে পারি, তাহলে এটা এত হার্টজ হয়ে গেল, তার মানে 10 × 10⁻6 মানে 10⁻7 হার্টজ হলো। আর এখানে আমরা এটা জানি যে C = নিউ ইন্টু ল্যামডা হয়, তাহলে ল্যামডা হবে C/নিউ। তাহলে এইটা কি হয়ে যাবে আমাদের, এরকম হয়ে যাবে 1/4টা থাকলো ইন্টু C/নিউ। তো C হলো আমাদের আলোর গতিবেগ, তো সেটা আমরা বসিয়ে দেবো, এটা হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর নিউটা আমাদের বেরিয়েছে 10⁷ হার্টজ। তো এটা কাটলে আমাদের 10 পড়ে থাকে, 2 হলো, এখানে 5 হলো, তার মানে 15/2 এত মিটার হলো। এটাকে ভাগ করলে আমরা পাই 7.5 মিটার। তাহলে আমাদের অপশান এটা অ্যান্সার হবে। তার মানে এক্ষেত্রে আমাদের যে অ্যান্টেনাটা ব্যবহার করা হচ্ছে তার ন্যূনতম উচ্চতা হতে হবে আমাদের 7.5 মিটার। তারপর 2-এর 1 দাগটা বলছে যে ভূপৃষ্ঠের কোনো স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য উলম্ব উপাংশের 1/3 গুণ হলে ওই স্থানের বিনতি কোণ কত হবে? তো ভূচুম্বক ক্ষেত্রে এইটা যদি আমাদের রেজাল্ট্যান্ট চুম্বক ক্ষেত্রটা হয়, তাহলে এইটা হয় এর অনুভূমিক উপাংশ অর্থাৎ এইচ, আর এইটা হয় ওর উলম্ব উপাংশ ভি। এখন এই কোণটা হয় আমাদের বিনতি কোণ অর্থাৎ থিটা, সেটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি এইচ = আমাদের কত আসছে I cos θ, আর ভি = আসছে I sin θ। এখন আমাদের কোশ্চেনে যেটা বলা আছে যে অনুভূমিক প্রাবল্য উলম্ব উপাংশের 1/3 অংশ হয়, অর্থাৎ এইচ = হয় উলম্ব উপাংশের 1/3 মানে 1/3 of 1/√3 × ভি। তো এইবার এখানে আমরা এইচ আর ভি এর রাশিমালাটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে সেখান থেকে থিটার মানটা ক্যালকুলেট করবো। তো আই কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি cos θ / sin θ = 1/√3। তো এটা মানে হয় আমাদের, আচ্ছা এটাকে আমরা উল্টে দিই, তাহলে উল্টে দিলে হয়ে যাবে sin θ / cos θ = √3 হলো। sin θ / cos θ হয় আমাদের tan θ, এটা হয়ে গেলো আমাদের √3, তাহলে θ = হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের বিনতি কোণটা হলো 60 ডিগ্রি। একদিকে অথবা বলছি যে বায়োসাভার সূত্রের ভেক্টর রূপ এসআই পদ্ধতিতে লেখো। তো
বায়োসাভার সূত্রের ক্ষেত্রে আমাদের যদি এরকম একটা তার থাকে, সেই তারের ক্ষুদ্র একটা দৈর্ঘ্য যদি ডিএল হয় এবং এই তারের মধ্যে দিয়ে যদি আমাদের আই পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, তাহলে এই তারটা থেকে এই ক্ষুদ্র ডিএল অংশ থেকে আর দূরত্বে অবস্থিত একটি বিন্দু পিতে চুম্বক ক্ষেত্রের রাশিমালাটা আমরা এই বায়োসাভার সূত্র থেকে পাই। তো এক্ষেত্রে এই ডিএল অংশের জন্য এখানে যদি চুম্বক ক্ষেত্র আমাদের ডিবি ভেক্টর হয়, তাহলে ডিবি ভেক্টর ইকুয়াল টু আমাদের এরকম হয়ে যায় μ0/4 ইন্টু আই ডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। আর ক্যাপটা হলো এই দিক বরাবর একটা একক ভেক্টর। তো এটাই আমাদের ভেক্টর রূপ হয় এর। তারপরে কোশ্চেন বলছে এসি বর্তনীতে ক্ষমতাবিহীন প্রবাহ বলতে কি বোঝো? তো এসি বর্তনীতে আমাদের যদি একটা ক্যাপাসিটার এইভাবে কানেক্টেড থাকে বা একটা যদি ইন্ডাক্টর আমাদের এর সাথে কানেক্টেড থাকে, তাহলে কি হবে, এর ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। তো সেই কারেন্ট ফ্লো হওয়ার জন্য এখানে একটা তড়িৎ ক্ষমতা ব্যয় হবে। তো সেই তড়িৎ ক্ষমতা অর্থাৎ গড় তড়িৎ ক্ষমতা সেটা যদি দুটো ক্ষেত্রেই আমাদের 0 হয়, তাহলে এক্ষেত্রে আমরা সেই তড়িৎ প্রবাহটাকে বলবো ক্ষমতাবিহীন তড়িৎ প্রবাহ বা এসি বর্তনীতে ক্ষমতাবিহীন তড়িৎ প্রবাহ এটাকে আমরা বলে থাকি। আর এর 3 দাগ কী বলছে? 3 দাগ বলছে যে 1.536 প্রতিসারণকের কোনো কাজ মাধ্যমে আলোক রশ্মি সমবর্তন কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? তো বললাম এইটা হলো আমাদের মাধ্যমটা, এর নিচে হলো কাজ মাধ্যম। এখন আমাদের একটা আলোক রশ্মি এসে পড়ছে সমবর্তন কোণে, তার মানে এইভাবে আমাদের একটা কোণে পড়ছে, বললাম আইপি কোণে পড়ছে সমবর্তন কোণ, আর এর প্রতিসারণক বলা হচ্ছে কাজ মাধ্যমে 1.536। তো এটা যখন প্রতিসৃজিত হবে তখন এরকম হবে, আর এখান থেকে আমরা একটা প্রতিফলিত রশ্মি পাবো। এবার যেহেতু এটা আমাদের সমবর্তন কোণে এসে পড়ছে আলোক রশ্মিটা, তাহলে এই প্রতিসৃজিত আর প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণটা আমাদের 90 ডিগ্রি হয়ে যায়। এখন এই কোণটা আমাদের আইপি আর এই কোণটা আমাদের প্রতিসরণ কোণ অর্থাৎ আর। তো আমরা এখান থেকে এই আরটা কত হবে সেটা বের করব, এটাই আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে। তো এই যে এখান থেকে আমরা এটা লিখতে পারি, এই যে নাম দিই এটা এবি, এবি এর সরলরেখাটা পাচ্ছি, এটা এখানে যে কোণটা উৎপন্ন করছে এই কোণটা আমাদের কত হচ্ছে 180 ডিগ্রি। তো তাহলে আমরা এই আইপি প্লাস এই 90 ডিগ্রি প্লাস আর এটা আমরা ইকুয়াল টু কত লিখতে পারি? 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে আইপি প্লাস 90 ডিগ্রি প্লাস আর ইকুয়াল টু আমাদের হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা আর ইকুয়াল টু কত পাচ্ছি? 180 মাইনাস 90 ডিগ্রি মাইনাস আইপি। তো 90 ডিগ্রি এই দুটো বিয়োগ করলে আমার 90 ডিগ্রি হয়ে গেল, মাইনাস আইপি হলো। এখন আইপিটা এখান থেকে আমাদের বের করতে হবে, সেটা আমরা বুস্টারের সূত্রের সাহায্যে বের করব। তো বুস্টারের সূত্রের সাহায্যে আমরা কীভাবে বের করব? আমরা এটা জানি যে বুস্টারের সূত্র হয় মিউ ইকুয়াল টু ট্যান আইপি। তো এখান থেকে আইপি ইকুয়াল টু আসছে আমাদের ট্যান ইনভার্স মিউ। তো মিউ এর ভ্যালু 1.536 এটা আমাদের বলা আছে। তো ট্যান ইনভার্স 1.536 এইটা আসছে। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের এইটা চলে আসে এরকম 56.93 ডিগ্রি। তো সেইটা আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করবো। তাহলে 90 ডিগ্রি মাইনাস 56.93 ডিগ্রি। তো এটা বিয়োগ করলে আমাদের আসছে এত ডিগ্রি। তাহলে এক্ষেত্রে প্রতিসরণ কোণটা হবে আমাদের 33.07 ডিগ্রি। নেক্সট কোশ্চেনটা বলছে 101 বেস 10 এর দিক সংখ্যা কত হবে? তার মানে এর বাইনারি নাম্বারটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা আমরা এইভাবে বের করি, 101কে 2 দিয়ে ভাগ করবো, ভাগ করে ভাগফলটা এখানে লিখবো আর ভাগশেষটা অ্যারো সাইন দিয়ে আমরা এখানে লিখবো। তাহলে ভাগ করলে আমাদের 50 আসছে, তাহলে ভাগশেষ হবে 1, 2 দিয়ে ভাগ করলাম তাহলে হলো 25, ভাগশেষ আমাদের 0 হচ্ছে। আবার যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 24 হবে, তাহলে ভাগশেষ 1 পড়ে থাকবে। আবার 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল 6 হলো, তাহলে 6 × 2 আমাদের 12 হয়, তাহলে ভাগশেষ আমাদের 0 হয়ে গেল। আবার 2 দিয়ে ভাগ করছি তাহলে 3 হলো, ভাগশেষ আমাদের 0 পড়ে থাকলো। আবার 2 দিয়ে ভাগ করলে আমাদের
এখানে আসছে 1 আর ভাগশেষটা হচ্ছে 1, বা 2 দিয়ে ভাগ করলে ভাগফল 0 হচ্ছে আর ভাগশেষটা আমাদের 1 থাকছে। এইবার আমরা কি করব, এই যে রেজাল্টটা পেলাম, রেজাল্টটাকে নিজে থেকে উপরে পরপর সাজিয়ে লিখে ফেলবো। তাহলে আমাদের এরকম হয়ে যাবে 1 1 0 0 1 0 1 বেস 2। তাহলে আমরা যেটা পেলাম 101 বেস 10 ইকুয়াল টু এইটা। তাহলে এর দিক সংখ্যা আমরা এইটা পেলাম। তারপর এই 4 দাগের অথবাটা বলছে আমাদের ন্যান্ড গেটের সত্য সারণী লিখতে বলেছে। তো ন্যান্ড গেটের দুটো ইনপুট আর একটা আউটপুট হয়, মানে 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের আমরা সত্য সারণীটা এখানে আঁকবো। তাহলে দুটো ইনপুট হলো এ আর বি, আউটপুট হলো আমাদের ওয়াই। এখন ইনপুটের 4টে পসিবল কম্বিনেশন হতে পারে। একটা হলো 0 0 0 1 1 0 1 1। তো ন্যান্ড গেট মানে আমরা এটা জানি যে অ্যান্ড গেট আর নট গেটের কম্বিনেশন হয়। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের কী হয়, দুটো ইনপুট যদি 1 হয় তাহলেই আমরা একমাত্র আউটপুটে 1 পাই, আর তার সাথে আমাদের নট গেটটা যোগ হচ্ছে, তার মানে এক্ষেত্রে আমাদের তার বার হয়ে যাবে, সেই জিনিসটা বার হবে। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে ন্যান্ড গেটের ক্ষেত্রে দুটো ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুটে আমরা 0 পাবো, আর তাহলে এখানে আমরা 0 পাচ্ছি, আর বাদবাকিগুলো আমাদের 1 হয়ে যাবে। তাহলে কারণ এগুলোর ক্ষেত্রে আমরা সব 0 পাচ্ছিলাম, 0 উল্টে যাবে মানে তার বার হয়ে যাবে, তাহলে সেটা 1 হয়ে যাবে। তাহলে এইটাই হবে আমাদের এই যে ন্যান্ড গেটের সত্য সারণী। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।